বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের কয়েকজন আমার বায়ে বসাছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আমার ডানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেক্টর 3 অর্থাৎ 3 নম্বর সেক্টর সাবসেক্টর কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, এবং টেবিলের ডান প্রান্তে রয়েছে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য আলমগীর কবির। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আমি শুরুতে যে প্রশ্নটা করতে চাই আপনাদের তিনজনকে, যে এত বছর গেল বাংলাদেশ কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে, কখনো বারবার হোঁচট খেয়েছে। যে স্বপ্ন প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা বিভিন্ন সময়ে নানা রকমের স্বপ্ন দেখতে শুরু করেছি, সেটা 70-এর দশকে, সেটা আমরা 80-র দশকে, সেটা 90-এ, সেটা এমনকি এই 2024-এর জুলাই আগস্টে। কিন্তু বারবারই মনে হচ্ছে যে সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। তো আমি আপনাদের তিনজনের কাছে একটাই প্রশ্ন, যে বিজয় কোথায়? মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের ঐতিহাসিক 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং এই বিজয় অর্জন করার জন্য যে অগণিত শহীদ বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেই বিজয়ের ধারাবাহিকতায় আমার বিবেচনায় অতি সম্প্রতি দেশে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল এবং এটার ফলে একটা যুগান্তকারী পরিবর্তনও সাধিত হয়েছে এবং যেটা জনগণ আখ্যায়িত করে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আমাদের দেশের উপর চেপে বসেছিল, সেটা অবসান হয়েছে। সেই সময়েও অনেক শহীদ হয়েছে, তাদের কথা আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি। একটা কথা খুবই সত্য, আমাদের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে এটা খালি আমাদের মুক্তিযুদ্ধই নয়, বাঙালি জাতি হলো বীরের জাতি। তারা লড়াই করেছে, বিজয় অর্জন করেছে, কিন্তু দুর্ভাগা জাতীয় বটে। কেন বিজয় অর্জন করে, বিজয় ধরে রাখতে পারে না। আমরা 71 সালের যে মুক্তিযুদ্ধ, যেটাকে আমরা মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করি, অনেকে মনে করেন এটা হলো 9 মাসের ব্যাপার। আসলে এটা 9 মাসের ব্যাপার না, বছরের পর বছর ধরে। এবং সত্য কথা বলতে কি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী শাসনের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধেরই একটা অংশ ছিল। সেই সময়টা যদি বাদও দিই, তাহলেও পাকিস্তানি উপনিবেশ শাসনের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম করতে হয়েছে আমাদের একেবারে জন্মলগ্ন থেকে, পার্টিশনের পর থেকে। ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান করতে করতে শ্রমিক কৃষকের সংগ্রাম, তেভাগার লড়াই, টঙ্ক আন্দোলন মনি সিংয়ের নেতৃত্বে, ইত্যাদি ইত্যাদি অজস্র ঘটনাগুলি আমরা বলবো। এর ধারাবাহিকতায় জনগণের ভেতরে কিন্তু একটা প্রস্তুতির সৃষ্টি হচ্ছিল এবং পরিস্থিতি তৈরি হচ্ছিল যে বাঙালি জাতির অধিকার কায়েম করতে হবে এবং জনগণের উপর থেকে শোষণ চিরদিনের জন্য আমরা যাতে দূর করে দিতে পারি। এবং সেই জন্যই শ্রমজীবী মানুষ সহ সমস্ত জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, একতাবদ্ধ হয়েছিল। 70 সালে নির্বাচন হলো, নির্বাচনের রায় অনুযায়ী যার হাতে ক্ষমতায় যাওয়ার কথা, পার্লামেন্টের সেশন না ডাকার কারণে বাঙালি রুখে দাঁড়ালো এবং বললো যে না, এরা তো ক্ষমতা দেবে না, সুতরাং আমাদেরকে অস্ত্র হাতে মোকাবেলা করতে হবে। তারা গণহত্যা শুরু করলো। এই গণহত্যার পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষ নেমে গেছে। এত কথা বলার উদ্দেশ্য হলো যেটার পেছনে একটা গণসংগ্রামের ধারাবাহিকতায় এই মুক্তিযুদ্ধের এই সশস্ত্র পর্ব, এবং এইটা সশস্ত্র পর্বটাও একটা জনযুদ্ধে পরিণত হয়েছিল। আমাদের সাবসেক্টর কমান্ডার এখানে আছেন, সেটা জানেন যে কৃষক তারাই ছিল একটা প্রধান শক্তি, অস্ত্র নিয়ে লড়াই করেছে এই মেহনতি মানুষ এবং সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে আসা মানুষগুলো এবং ব্যাপক জনগণ সেই সংগ্রামে অংশগ্রহণ করেছে। আমার নিজেরও অনেক স্মৃতি এটার সঙ্গে জড়িত। এবং দেখেন, সেই বিজয় হাতছাড়া হয়ে গেল। আমি প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে একবার বলেছিলাম যে পাকিস্তানি আমলে একটা পোস্টার ছাপা হয়েছিল
একটা গরু বাংলাদেশ ম্যাপের উপরে ঘাস খাচ্ছে, আর পশ্চিম পাকিস্তানে একটা লোক দুধ দোয়ায় নিতেছে। নিচে লেখা ছিল পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা চলবে না। আজকে তো সমস্ত নথিপত্র বের হয়ে গেছে। 24 লক্ষ কোটি টাকা লুটপাট করে পাচার করে নিয়েছে। 24 লক্ষ কোটি টাকা। গত 15 বছরে, গত 15 বছরে। আগেরগুলোর হিসাব যদি করি তাহলে তো আরো বেশি হবে। এখানে তো কোনো দলীয় ব্যাপার না। বাংলাদেশটা চলছে লুটপাট তন্ত্রের ভিত্তিতে, এবং এই যে পরিমাণ লুটপাটের জায়গা, তারপরেও কি আমি বলবো যে মুক্তিযুদ্ধে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে? আমি একটু অঙ্কের হিসাব করছিলাম। এই যেই টাকা ইতিমধ্যে লুটপাটের হিসাব বের হয়েছে, কিচ্ছু না। এই টাকাটা উদ্ধার করে যদি মাথা পিছু 20 কোটি 18 কোটি মানুষের ভিতরে দিয়ে দেওয়া হয়, প্রত্যেকে সম্ভবত 1,40,000 টাকা করে পাবে ফ্রি। এই টাকা তো তার টাকা, সে লুট করে নিয়ে গেছে। তাহলে পরে কি আমরা দেশের স্বাধীনতা যে চেয়েছিলাম, পূর্ব বাংলার সম্পদ বিদেশে পাচার করা চলবে না, 11 দফা কর্মসূচির ভিত্তিতে আয় উৎখাতের সম্ভব হয়েছিল গণঅভ্যুত্থান, এবং সেইখানে ছিল ব্যাংক, বিমা, বৃহৎ শিল্প জাতীয়করণ করতে হবে, একটা র্যাডিক্যাল কর্মসূচির ভিত্তিতে আন্দোলনটা হয়েছিল। সেগুলো হাতছাড়া হয়ে গেছে। এখন যে এইবার হলো, কেউ কেউ আহম্মক, যারা ইতিহাসের জ্ঞান নাই, তারা কেউ কেউ বলার চেষ্টা করেছে যে আমাদের নূতন করে স্বাধীনতা, বলার চেষ্টা করছে আমরা দ্বিতীয় প্রজাতন্ত্র কায়েম করব, বলার চেষ্টা করছে যে আমাদের সমস্ত কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিয়ে নূতন করে আমাদের এটা করতে হবে, অ্যাজ ইফ আমাদের এতদিনের সংগ্রামটা এটা ইলিগাল ছিল, এটার কোনো বৈধতা ছিল না। কিন্তু জনগণ এটা মানে নেই। আমার সঙ্গে চলেন, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, তার গ্রাফিটি যা যে তরুণরা এঁকেছে দেয়ালগুলোর ভেতরে, কমন একটা স্লোগান হলো স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। দিস ইজ এ কারেক্ট স্লোগান। এবং স্বাধীনতাকে অস্বীকার করে অগ্রসর হওয়ার চেষ্টা, তার মানে কিন্তু টু নেগেট দ্য নেগেশন অফ পাকিস্তান। এবং সেটা লজিকের হিসাব অনুযায়ী পাকিস্তানকে নীতিকরণ করে কিন্তু আমরা স্বাধীনতার সংগ্রাম করেছিলাম। এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ফলে অনেক ত্রুটি বিচ্যুতি, আমাদের খুব দুঃখ হয়, ক্ষতবিক্ষত হয়ে গেছে এই দেশ। তবুও আমি যদি সেই জন্মটাকে নেগেট করি, তাহলে পরে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় পাকিস্তানের জায়গায়, এবং সেই প্রবণতা আছে। সেটা কিছুতেই হবে না। এবং এই মুক্তিযুদ্ধ চিরন্তন থাকবে। সব কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে তো কেউ ছিনিয়ে নিতে পারবে না। মিস্টার আলমগীর কবির, আপনাকে ধন্যবাদ। আজকে এই বিজয় দিবসের মুহূর্তে আমরা এখানে বসেছি। বিজয় হয়েছে কি হয়নি, এই প্রশ্ন এই জাতির সামনে বহু বছর ধরে আছে। আমরা এই অঞ্চলে একটা রাষ্ট্র গঠনের জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আমি সেলিম ভাইয়ের সাথে একমত যে এই যুদ্ধটা শুধু 9 মাসের নয়, এটা বহু বছরের যুদ্ধ। 12 ভূঁইয়ারা যুদ্ধ করেছে দিল্লির দাসত্বের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে। এই অঞ্চলের মানুষ স্বাধীনতাকামী, এবং 12 ভূঁইয়াদের বিদ্রোহ, সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল এই অঞ্চলেই। তারপরে সাঁওতাল বিদ্রোহ, হাতিখাদা আন্দোলন, তেভাগা আন্দোলন, তারপরে ওহাবি আন্দোলন, শমশের গাজীর বিদ্রোহ। এই বিদ্রোহে এই দেশ, রক্তস্নাত বাংলাদেশ, বিদ্রোহের মধ্য দিয়ে এই দেশ এগিয়ে গেছে। সিপাহী বিদ্রোহ, হ্যাঁ সিপাহী বিদ্রোহ বললাম, যে 1857 সালে সিপাহী বিদ্রোহ, এটিও এই অঞ্চলেই সংগঠিত হয়েছিল, এবং ভারতবর্ষ পুরোপুরি ব্রিটিশের কারায়ত্ত হয়। এই সব 21-এর আন্দোলন, 52-র ভাষা আন্দোলন,
68-69 গণ আন্দোলন, স্বাধীনতা যুদ্ধের পরে এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে পরবর্তীকালে এই যে একটি অভ্যুত্থান হয়ে গেল, তো এগুলোর রাজনৈতিক চরিত্র, আদর্শগত ভিত্তি, অনেক বিষয় নিয়ে আমাদের দ্বিমত আছে, পক্ষ বিপক্ষ মতামত থাকাটাই স্বাভাবিক। তবে মুক্তিযুদ্ধ এটি আমাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনা, এই জাতির জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা। এবং এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, এটি আমার অহংকার, এটি আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। এবং এই যুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে আমি এই যুদ্ধের অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছি, অসংখ্য যুদ্ধ, সেই তারানগর বাউল্লার যুদ্ধ, বাগমারা থানা দখল করে সেখানে স্বাধীনতার পতাকা উত্তোলন, শাহগুলার ট্রেন ফেলে দেওয়া, 97 জন পাকিস্তান আর্মি সেখানে মারা যায়, তার পাকিস্তান আর্মি। তো এরকম নৈদিঘির যুদ্ধ, অসংখ্য যুদ্ধ, সম্মুখ যুদ্ধ করেছি, 3 হাত 4 হাত দূরে পাকিস্তান আর্মির নৌকা, সেখানে গ্রেনেড ছুঁড়েছি। তো এরপরে পেলাম কি, সরাসরি কথা বলি, ঘুরিয়ে পিছিয়ে না বলে, অনেক দূর দিয়ে না বলে সরাসরি বলি যে এরপরে কি হলো, এরপরে পেলাম কি, এই প্রশ্ন, বা জাতি পেল কি? স্বাধীনতা নামক একটা শব্দ, মুক্তিযুদ্ধ নামক একটা শব্দ না। আমরা ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, শোষণ মুক্ত বঞ্চনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক আদর্শ ভিত্তিক বাংলাদেশ। এই এশিয়ায় যুদ্ধের মাধ্যমে মুক্ত হয়েছে কেবলমাত্র কম্বোডিয়া, ভিয়েতনাম আর বাংলাদেশ। আর পৃথিবীর বুকে মধ্যবিত্ত শ্রেণী যুদ্ধ করে একটা রাষ্ট্র গঠন করতে পারে এই ইতিহাস নাই। মধ্যবিত্তের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র লুটেরা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্র চুরিচামারি রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের প্রথা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাবে, ভেঙে খান হয়ে যাবে এবং কোনো কিছুই থাকবে না। মানুষ বিচার পাবে না, বিচারক ঘুষখোর, বিচারক দুর্নীতিবাজ, আমলারা লুটেরা। কয়েকদিন আগে একটা ভালো বক্তব্য আসছে, উর্দিপরা আমলা আর হচ্ছে সিভিল আমলা। তো আমার পাশে বসে আছেন আমার খুবই আপনজন, সেই জন্য সাহস করে বলছি, উর্দিপরা আমলাদেরও যা কাণ্ড কারখানা দেখেছি এই দেশে, উর্দি নেই এখন অবশ্য উর্দি না। হেলাল মোর্শেদ ভাই আমার খুবই বলতে পারবো এই জন্য যে আমরা খুবই ঘনিষ্ঠ এক সময় ছিলাম, অনেকদিন পরে দেখা হচ্ছে, আপনার সুবাদে অনেকদিন পরে তার সঙ্গে দেখা হচ্ছে। তো এই উর্দি পড়া আমলাদের অত্যাচার আর এই এমনি আমলাদের অত্যাচার, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, একটা রাহাজানির রাষ্ট্র চলছে বাংলাদেশ, এটা রাহাজানি। আমি আসছি আবার। তো এখান থেকে উদ্ধার করবে কে? আর বিশেষ করে মুক্তিযুদ্ধ আর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এটা নিয়ে কয়েকবার কথা বলেছি এখানে। আমি ওনার সাথে দ্বিমত পোষণ করি না, একমত পোষণ করি। এটা ধন্যবাদ মেজর জেনারেল মোর্শেদ খান। জি ধন্যবাদ জেলুর। আজকে এত বছর পর আমরা আবার স্বাধীনতার মুক্তিযুদ্ধের কথা নিয়ে আবার শুরু করেছি, বসছি। আমাদের সাথে এই বিশাল 2 মুক্তিযোদ্ধা সংগঠক, মুক্তিযোদ্ধার সম্মুখ যোদ্ধা, আমরা বসে আলাপ করছি আমাদের সেই তরুণ সময় থেকে আজকে যে সময়টি আমরা আলাপ করছি। এখন আমরা যে বেঁচে আছি এটাই একটা বড় সম্পদ আর কি। মুক্তিযুদ্ধ করেছিলাম এবং মুক্তিযুদ্ধের সফলতা দেখতে পারবো, এটা চিন্তা করাটাও বোধহয় ছিল না তখন। এখন দেখতে পারছি যে না, কিছুদিন বেঁচে থাকার কারণে আমরা সফলতাটা দেখতে পারছি। মুক্তিযুদ্ধের সময় আমরা পরবর্তীতে আমাদের সংবিধানে এনশ্রাইন করা হয়েছিল যে 4টি স্তম্ভ আমাদের জাতির মূলনীতি, চেতনা। সেই চেতনাগুলো যদি আমরা সম্পন্ন করতে পারি এবং সেটিকে যদি একটি উচ্চ মার্গের স্তরে নিয়ে যেতে পারি, তাহলেই আমরা বলবো আমরা সাকসেসফুল।
যদি না হতে পারি তাহলে আমাদের বলতে হবে আমরা এটা করতে পারিনি। এটি যদি আমাদের আলোচনার প্যারামিটারটা হয় তাহলে আমরা একটু আলাপ করে দেখি আমরা কি করতে পেরেছি এবং কি করতে পারিনি। আমি ডিটেইলে যাব না আজকে, যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের এতদিন পর এই 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 কথা বলতে পারছি আনন্দের সাথে যে আমরা একটি স্বাধীন জাতি এবং বিশ্বের বুকে দাঁড়িয়ে আছি। আমি আমার ধরেন গত 25 বছরের টেবিল টক শোর মধ্যে যখনই আমি আপনার সাথে এবং অন্যান্য যেখানে আলাপ করেছি, আমি একটা জিনিস বলেছি, কিছুদিন আগে পর্যন্ত বছর 10 আগ থেকে আমরা অনুভব করতে পারছি যে আসলেই আমরা ওই 4টির মধ্যে আমার ধারণা মতে আমরা 3টিকে আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম, সে 70 to 80%। আর চতুর্থ যেটি আসল যে বিষয়টি গণতন্ত্র, সেটিকে আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম না। এটি আমার যতগুলো টক শোতে দেখবেন, যতক্ষণ আমি বসেছি আমি এই কথাটি বলেছি। এবং এমনকি এই যে গত যে নির্বাচনটি হয়েছিল ওই আওয়ামী লীগের সময়, এই নির্বাচনের 7 দিন আগেও আমি একটি টক শো করেছিলাম, আমি কথা বলেছিলাম একটি টিভি চ্যানেলের সঙ্গে, সেখানেও বলেছিলাম যে এই নির্বাচনটি যেটি হচ্ছে গণতন্ত্রের যে উৎকর্ষতা যেটা আমরা চেয়েছিলাম মুক্তিযোদ্ধারা এবং বাংলাদেশের জনগণ, সেটি আমরা পৌঁছাইতে পারিনি। এবং সেখানে আমাদের একটি আন্তর্জাতিক বা যে কোনো ধরনের পারিপার্শ্বিক এবং যে সংজ্ঞায়িত যে আমাদের গণতন্ত্র যেটা বলে সেটি আমরা পৌঁছাতে পারিনি। এই নির্বাচনটি যেটি হতে যাচ্ছে এটি কোনো নির্বাচন নয়, কারণ সেটি মানে কার দোষে সেটা বলছি না, এটি নয়। কারণ প্রথম কথা হলো নির্বাচন মানেই হলো আমাদের একটি চয়েস থাকতে হবে যে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যে যাকে ভালো লাগে তাকে আমরা নির্বাচনে ভোট দেব, এবং সেই চয়েসটা থাকতে হবে। সেই চয়েস যদি না থাকে তাহলে এটি লেজিটিমেট নির্বাচন নয়। আর আরেকটি হলো আমাদের যে সরকার আছে, যেটি আমাদেরকে পরিচালনা করেছিল আগের বৎসরগুলোতে, তাকে সরিয়ে দেবার ক্ষমতা জনগণের আছে। এই ক্ষমতা যদি যখন না থাকে নির্বাচনে গেলে, তখন সেটি গণতান্ত্রিক নির্বাচন নয়। এই দুটি ছিল আমাদের ক্রাইটেরিয়া, আমি সবসময় এটি বলেছি। সো আমি বলতে পারি যে আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে গেছি জাতি হিসেবে, যেটি আমাদের বুকের ইচ্ছা ছিল, বুকের ভেতরে ছিল যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, এবং নেতৃস্থানীয় নেতাদের ডাকে আমরা যুদ্ধ গিয়েছিলাম। এবং সেই অনুভূতির তাড়নায় আমি গত 15 থেকে 20 বছর আগে থেকে দেখছি, তার আগে এই প্রগ্রেসটি ছিল না, তারপরে প্রগ্রেসটি দ্রুত হয়েছে। এবং যেটি আমরা চেয়েছিলাম যে 4টির মধ্যে একটি হলো জাতীয়তাবাদ, আমরা পৃথিবীর বুকে দাঁড়াবো, পৃথিবী আমাদেরকে চিনবে, বাঙালি জাতির সেই যে 1000 বছরের যে ইচ্ছাটি সেটি আমরা প্রকাশ করতে পারবো। এবং আমি মনে করি এটা আমরা করতে পেরেছি। আমরা সেই 71 সালের পর থেকে এখন পৃথিবীতে আমরা যেখানে দাঁড়িয়েছি, আমার মনে হয় গত যে সরকার যারা ছিল, মানে সেই মুক্তিযুদ্ধের পর থেকে লাস্ট সরকার পর্যন্ত, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি জায়গায় দাঁড়িয়েছি। আমি যদি মৃত্যু হয় মনে করব আমি সাকসেস হয়েছি এই ব্যাপারে। কারণ আজকে যদি আমি যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো জায়গায় যাই, সেখানে বাংলাদেশকে এখন অন্যভাবে পরিচিত হয়, যেটি আমি খুব প্রাউডভাবে আমি জিনিসটা মনে করি। আরটি হলো ধর্মনিরপেক্ষতা। আমার মনে হয় পাশের দেশের চেয়েও আমরা বেটার ধর্মনিরপেক্ষ দেখাতে পেরেছি গত 30 বছরে। আমাদের মিত্র দেশ ভারতের চেয়েও অনেক ক্ষেত্রে আমরা ভালো দেখাতে পেরেছি আমি মনে করি, রিসেন্ট ঘটনাগুলো বাদ দিয়ে বলছি আর কি। আর কি ছিল হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে একটুখানি চেঞ্জ করেই বলতে হয় যে সম্পদের সুষ্ঠু বন্টন, ধনী গরিবের যে পার্থক্য সেটিকে কমানো। সে জায়গাতেও আমি বলতে পারবো যে আমি মনে হয় যেন আমরা সেটি করতে পারিনি। ধনী গরিবের যে আন্তর্জাতিক লেভেলের বা ইকোনমিক্স লেভেলের যে পার্থক্যটি, সেটিকে আমরা আনতে পারিনি এখন পর্যন্ত, সেটা ঠিক। তবে আমাদের সম্পদের আহরণ যে বেড়েছে এবং সম্পদ যে বেড়েছে, সেটি আমাদের বাজেটের দিকে তাকালেই বোঝা যাবে। আজকে আমরা যে ধরনের উন্নয়ন যেটা দেখছি সেটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে হয়ে আমরা বাঙালি জাতি হিসেবে প্রাউড করতে পারি। বিশ্ব কিন্তু স্বীকৃতি দিয়েছে, বাঙালি জাতি দাঁড়িয়ে গেছে এবং বাঙালির উন্নয়ন হয়েছে। সো আমি এই
মোটা থেকে তিনটি বিষয় নিয়ে সন্তুষ্ট, একটা বিষয়ে আপনার অসন্তুষ্ট আছে। একটি বিষয়ে আমি অসন্তুষ্ট, এবং এই অসন্তুষ্টটি এখন সন্তুষ্টের দিকে যাবে যদি বর্তমানে যে রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা, বা যেটি ঠিক ওইভাবে বলা উচিত হবে না, আমরা দ্বিতীয় যে উত্থানটি আমাদের হয়েছে আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য, সেটি যেন সঠিকভাবে ঐক্যবদ্ধ থেকে ওই যে সংস্কারের যে প্রয়োজনীয়তা সেটা যেন আমরা সকলে উপলব্ধি করি, এখান থেকে বিচ্যুতি যেন না হই, আবার যেন 10 বছর পরে বাড়িঘর ছেড়ে লোকজনকে পালাতে না হয়। এটি যদি আজকে আমরা প্রমিস না করি, এই উত্থানটি ব্যর্থ হবে। সো এই রাউন্ডে আমাদের আজকের তৃতীয় মাত্রার সময়টা একটু স্বল্প। আমি জাস্ট একসঙ্গেই যদি আপনাদের তিনজনের কাছে আলাদা আলাদা করে বুঝতে চাই যে এখন আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে, আজকে যা করছে কি দেখছেন, কি হওয়া উচিত, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজ হোক, সব মিলিয়ে যদি একই সঙ্গে চিত্রটা তুলে ধরতে পারেন এবং একই সঙ্গে যদি সমাধানটাও বলেন। ধন্যবাদ। আমার মনে হয় ইতিহাসের গতিধারাটা আমাদের বোঝার চেষ্টা করা উচিত, এবং সেটা বুঝতে হলে পরে আমাদের দেশের এবং সারা দুনিয়ার ঘটনাবলীর একটা সাধারণ বিবরণের ভিত্তিতে আমাদের কতগুলো শিক্ষা নেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা শিক্ষা পাই যে একটা দেশ একভাবে অগ্রসর হতে থাকে, তারপর হঠাৎ করে একটা উল্লম্ফন হয়, লাফ দিয়ে আরেকটা জায়গায় চলে যায়, আবার কিছুদিন একই লেভেলে চলতে থাকে, চলতে চলতে আবার একটা উল্লম্ফন হয়। এইভাবে এইটাই কিন্তু সমাজের গতিধারা। আমাদের 71-এ আমরা কিন্তু একটা লিপ ফরওয়ার্ড ছিল, আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে গিয়েছিলাম। সেই যাত্রাটা সূচনা হয়েছিল, কিন্তু লক্ষ্য অর্জিত হয়নি আমার বিবেচনায়। এবং 4 রাষ্ট্রীয় মূলনীতি যে প্রসঙ্গটা যদি আমরা ভালো করে বিবেচনা করি, তাহলে পরে আমার বিবেচনায় এই 4 নীতি একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি আলাদা করে একটাকে বাস্তবায়িত করবেন, বা 2টাকে বাস্তবায়িত করবেন, বা 3টাকে বাস্তবায়িত করবেন, আরেকটা বাদ রাখবেন। আমি সহজ করে বোঝার জন্য ওর জন্য বলতাম 4 নীতি যারা মানে না তারা হলো রাজাকার, কিন্তু 2 নীতি মানে আর 2 নীতি মানে না, তাহলে অঙ্কের হিসাবে তারা হাফ রাজাকার। সুতরাং প্রবলেমটা হয়েছে এই জায়গায়। আপনি যদি এই ধারায়, কিংবা এই 4 রাষ্ট্রীয় মূলনীতিটা এসেছে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে, সেই কথাটা কম আলোচিত হয়, কিন্তু সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হলো 10ই এপ্রিল মুজিবনগরের আম্র কাননে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং সেখানে বলা ছিল যে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে জনগণকে একটা সমাজ সৃষ্টি করার জন্য এই সংগ্রামে অবতীর্ণ হচ্ছে। এবং সেইটাকে ভিত্তি করেই কিন্তু কনস্টিটিউশন রচনা করা হয়েছিল, 72-এর সংবিধান। এখন অনেকের কাছে মনে হতে পারে তো সব তো শেষ হয়ে গেছে, কিছুই তো নাই। আমি মনে করি যে আর একটু ভালো করে চিন্তা করে দেখতে হবে যে না, আমরা অনেকখানি অ্যাডভান্স করেছিলাম, সেটাকে আবার ইলাস্টিকের মতো টেনে পেছন দিকে আনার চেষ্টা করলেও সেটা কিন্তু ঠিক 71-এর পূর্ব অবস্থায় কিন্তু ফিরে যায়নি। প্রতীক হিসাবে আমি সম্ভবত পাবলো নেরুদা এটা লিখেছিলেন যে গাছের একটা একটা করে সবগুলো পাতাও যদি তুমি ছিঁড়ে ফেলো, তবুও বসন্তকে, আগমনকে কিন্তু তুমি ঠেকাতে পারবে না। কিংবা সুভাষ মুখোপাধ্যায় লিখেছিল ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কিংবা যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। সুতরাং এখানে আমরা যে 3 জন আছি, আমি ধারণা করি যদি না, খোদা না করুক, সমস্ত কিছু যদি আমাদের চলে যায়, তারপরেও কিন্তু ইতিহাসে অমর অক্ষয় হয়ে যে 71-এ কোটি মানুষ যে সাহসের সঙ্গে দাঁড়িয়ে নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য যে সংগ্রামের ঐতিহ্য সৃষ্টি করেছিল, সেটা কিন্তু জেগে থাকবে। শাহবাগের এক সময় বলা হতো নিউ জেনারেশন, তারা মুক্তিযুদ্ধ ভুলে গেছে, মিথ্যা কথা। শাহবাগের যে গণজাগরণ, সেই গণজাগরণে এই আওয়াজ উঠেছে। এমনকি এই যে সম্প্রতি আমি উদাহরণ দিলাম গণ অভ্যুত্থান, হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে, সেইখানেও স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। স্বাধীনতা মানুষ ভুলে নেই, অত সহজ ব্যাপার না।
এইখানে আমাদের বুঝতে হবে। এখন কোশ্চেনটা হলো, মনটা একটু খারাপ হয়ে যায়। আমি নিজেও মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা গেরিলা কায়দায় যুদ্ধ করেছিলাম, আমাদের ট্রেনিং হয়েছিল তেজপুরে গেরিলা যোদ্ধা হিসেবে। পরে যখন আমরা দেখলাম এই লং রান, গেরিলা যুদ্ধ হলো লং রান ওয়ারফেয়ারের স্ট্র্যাটেজিক ধরে তারা কাজ করে এবং ছোট ছোট গ্রুপ করে তারা ওখানে জনগণের ভেতরে একীভূত হয়ে যায়, সেখান থেকে গিয়ে সুবিধা মতো সময়ে তারা অ্যাটাক করে। কিন্তু আমরা দেখলাম যে কোর্স অফ ইভেন্টস এমনভাবে যাচ্ছে, এটা লং টার্মে হবে না, এটা শর্ট টার্মস ম্যাটার হয়ে যাচ্ছে। তখন সমস্ত গেরিলা নিয়ে আমরা ঢাকা অপারেশন প্ল্যান করলাম এবং আমি প্ল্যানিং কমিটির ছিলাম, কমান্ড করে ঢাকার সাউথ ঢাকায় সেখানে উপস্থিত হলাম এবং সেখান থেকে ঢাকা অপারেশনের সমস্ত প্রস্তুতি নিয়ে অ্যাডভান্স ফোর্সগুলোকে এগিয়ে দিয়ে, কিন্তু তখনই 16ই ডিসেম্বর আমরা শুনলাম যে আত্মসমর্পণ করেছে। পরদিন বুড়িগঙ্গা পার হয়ে ভোর 8:30 9টার সময় শহীদ মিনারে সেই ছবি সবাই দেখে যে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে বিধ্বস্ত শহীদ মিনারে। আরও অনেক স্মৃতি, অপারেশনস, অ্যাকশনসের ছবি। কিন্তু এই স্মৃতিগুলো খালি স্মৃতি না, এই প্রত্যেকটার সঙ্গে জড়িত কিন্তু কতগুলো উপলব্ধি, কতগুলো চেতনা, এবং সেইটাকে কেউ কোনোদিন নিঃশেষ করতে পারবে বলে আমি মনে করি না। এবং আরেকটা কথা আমি বলতে চাই, অনেকে মনে করে যে কি, প্রশ্ন খুবই স্বাভাবিক যে কী পেলাম, আর হিসাবটা আজকে করলেই তো হবে না, আরেকটু ওয়েট করেন। ইতিহাসের হিসাবগুলি কেবলমাত্র দিনব্যাপী বা সপ্তাহ ধরে বা মাস ধরে বা এমনকি বছর ধরে করলে হয় না। আপনি যখন সমুদ্রের পাড়ে দাঁড়ান, জোয়ারের সময় দেখবেন ঢেউ আসছে, তারপরে আবার আপনার পা থেকে দূরে চলে যাচ্ছে। আপনি যদি তখন মনে করেন কে বলল জোয়ারের সময় পানি বাড়ে, পা টাচ করে তো আবার ফেরত চলে গেল। কিন্তু একটু ওয়েট করেন, এরপরে যখন আবার ঢেউটা আসবে দেখবেন যে সেটা আসলো বটে, শুধু আসলোই না, আরেকটু উঁচু হয়ে আসলো। সুতরাং আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে যেই চেতনা ক্রমাগতভাবে সঞ্চিত হচ্ছে এবং সেইটা যদি আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নকে ভিত্তি করে আমরা অগ্রসর করতে পারি, তাহলে পরে অসমাপ্ত দুর্বলতার যে জায়গাটা আমরা ছিল 71-এ, সেইটাকে কিন্তু আমরা খালি পূরণ নয়, আমরা এইবার যেটা বলেছিলাম দুর্ভাগ্য, আমরা বিজয় অর্জন করে বিজয় ধরে রাখতে পারি না। আমি নিশ্চিত ইতিহাসে এই কথাই আমাকে শিখিয়ে দিয়েছে, আমাকে প্রমাণ করে যে এইবারের বিজয় শুধু আমরা অর্জন করব না, সেই বিজয় রক্ষা করার হিম্মত এবং তার আয়োজন একই সঙ্গে আমাদের সম্পূর্ণ করতে হবে। এবং সেটা করতে হলে অন্যরা অ্যাগ্রি করতেও পারে, নাও করতে পারে, কিন্তু লিডারশিপ মাস্ট বি ইন দ্য হ্যান্ডস অফ দ্য ওয়ার্কিং পিপল এবং রিপ্রেজেন্টেটিভস অফ দ্য ওয়ার্কিং ক্লাস না, শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী কমিউনিস্ট পার্টি বা সোশ্যালিস্ট পার্টির না, তাদেরকে। একটা কথা না বলে পারছি না, সরি, একটু হয়ে যাচ্ছে। 16ই ডিসেম্বরের পরে তখনও বঙ্গবন্ধু ফিরেন নাই, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার এসে বললেন আমি মিলিশিয়া ক্যাম্প করব এবং দেশ চালাবে মুক্তিযোদ্ধারা, আপনারা সবাই ওইখানে নাম লেখান এবং এই মুক্তিযোদ্ধারাই হবে এসপি অফিসার, হবে সেনাবাহিনী, হবে পুলিশ, অমুক সমক ইত্যাদি। কিন্তু সেটা বঙ্গবন্ধু এসে এটা নাকচ করে দিয়ে আমাদের ট্রেডিশনাল, আমরা দাবি করেছিলাম রেভলিউশনারি, প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করেন, কিন্তু তিনি পার্লামেন্টারি সিস্টেমে চলে গেলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করে প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। কন্টিনিউইটি রাখতে হবে, কন্টিনিউইটি রাখতে গিয়ে যে প্যারাডক্স তিনি পড়লেন সেইটা থেকে কিন্তু আর বের হয়। মিস্টার আলমগীর কবির, আমি দ্বিমত পোষণ করব না, এমন একটা আলোচনা আমরা করছি, এখানে দ্বিমত পোষণ করার মানে এটা ঠিক হবে না। তবুও আমার কিছু দ্বিমত আছে, আমি ওইদিকে যাব না, দ্বিমতটা আমার হৃদয়ের ভিতরে রেখে দেব। তবে তাত্ত্বিক আলোচনার চাইতে আমি খুব সাদাসিধে কিছু আলোচনা করতে চাই। এখানে হিলাল মুর্শিদ ভাই আছেন, উনি তো মুক্তিযোদ্ধার চেয়ারম্যান ছিলেন,
তো মুক্তিযোদ্ধা, এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, এই ভুয়া মুক্তিযোদ্ধা কেন হলো? একটা স্বাধীনতা সংগ্রামের পরে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা ভুয়া হবে, এটা কিভাবে হলো? আমার মুক্তিযুদ্ধের নৌকা ঠেলেছে যে ভোদল ফকির, ইসমাইল, জাকির, হাবো, যারা নিহত হয়েছে, আমার নৌকা ঠেলার জন্য নিহত হয়েছে, তাদের আমি মুক্তিযোদ্ধার তালিকায় ঢোকাতে পারিনি। আজকে এখান থেকে জানাচ্ছি আমার গ্রামের সেই নিপীড়িত পরিবারগুলোকে যে এটা আমার ব্যর্থতা। আমি মুক্তিযোদ্ধা হিসেবে, আমি মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আমার ইতস্তত হয়। আমি প্রথম উত্তরবঙ্গে তাহিরপুর দখল করি, উত্তরবঙ্গে প্রথম তাহিরপুর দখল করি, ভবানীগঞ্জ দখল করি একই দিনে। এই হাবরাই সেদিন ছিল আমার সাথে, এরাই আমার নৌকা ঠেলেছে, কিন্তু এরা মুক্তিযোদ্ধা তালিকায় আসতে পারেনি। কেন পারেনি? এটার কারণ হচ্ছে যে সব কিছুর মধ্যেই স্বাধীনতা যুদ্ধের পরে যে আমি আশাহীন না, যার আশা নাই, যার স্বপ্ন নাই, সে লোক ব্যর্থ লোক। যে স্বপ্ন দেখে না নিজে, সে অন্যকে স্বপ্ন দেখাতে পারে না। যার আবেগ নাই, তার বিবেক নাই। আবেগ থাকা ভালো, পরিশীলিত আবেগ প্রয়োজন, আবার বেশি আবেগপ্রবণ হওয়াও ত্রুটিপূর্ণ। তাকে দিয়ে কিছু হয় না। আবেগ ছিল জন্যই তো মুক্তিযুদ্ধ করছি। তো আমি আবেগের কথাই বলছি, বিবেকের কথা বলছি যে আমরা এদেশে ভুয়া মুক্তিযোদ্ধা করেছি, রাষ্ট্রশক্তি করেছে, তো এটার জবাব তো দিতে হবে। আমি থিওরিটিক্যাল আলোচনায় যেতে যাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ড, কেউ বলে বিডিআর বিদ্রোহ, কেউ বলে এটা সেটা, অনেক কথা বলে। পিলখানা হত্যাকাণ্ড, এখানে 57 জন আর্মি অফিসার নিহত হয়েছে স্বাধীন বাংলাদেশে, এবং তারা চৌকুশ অফিসার, সেনাবাহিনীর ভালো অফিসার তারা। এটার বিচার আজও আমরা করতে পারিনি। আমি 16ই ডিসেম্বরকে বলছি এটার বিচার কিন্তু হয়নি। আমি এই বিচার মানি না, এটা ভুয়া বিচার, আমি মানি না। আমি যেটা হয়েছে সেটা আপনি মানেন না? হ্যাঁ, যে বিচার হতে হবে এটা। কারণ এই দেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কারা ছিল এর সাথে জড়িত, পর্দার আড়ালে কারা ছিল, বাইরের শক্তি কারা ছিল, কারা আমাদের এই সব দেশপ্রেমিক, দেশের শ্রেষ্ঠ সন্তান বলা যায়, তাদেরকে এইভাবে নিহত করেছে, হত্যা করেছে, এটা এখনো প্রকাশ পায়নি। এটা প্রকাশ পেতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা দুর্বল, সীমান্ত হত্যাকাণ্ড চলছে, ভারতীয় আগ্রাসন এই দেশের উপরে নিয়মিত চলছে, খেলাধুলা চলছে। শুনি রর এখানে ঘাঁটি আছে আমাদের সেনানিবাসে, বাইরে শুনতে পাই। তো স্বাধীন দেশ, আমি যে দেশটাকে স্বাধীন করলাম মুক্তিযুদ্ধে, বেঁচে আছি আমরা, হেলাল ভাই বেঁচে আছেন, আমি বেঁচে আছি। তো এই বেঁচে থাকা কি প্রকৃত মর্যাদা নিয়ে বেঁচে থাকা, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা? এটাই কি 16ই ডিসেম্বর? এটা কি এই বিজয় কি দেখবো আমি? এই বিজয় আমি দেখতে চাই না। সেই জন্য আমি বলবো কতগুলো বিষয় আছে, আমাদের পরিচয়, আমাদের আত্মপরিচয় কি, আমাদের সামনের সমস্যাগুলো কি। আপনি যে কথাগুলো বলেছেন, আপনার কথাই আমি বলবো, সামনে তো আমাদের অনেক সমস্যা, সেই সমস্যা নেই, একেবারে সমস্যা মুক্ত, আমরা জাতি সমস্যা মুক্ত হয়ে গেছে, আমি তা বলবো না। 16ই ডিসেম্বরে আমি বলবো যে এই যে ভারতীয় যে ব্যাপক অপপ্রচার, বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে ভারতীয় পত্রপত্রিকায়, কেউ বলছে শুধু ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে, আবার কেউ বলছে যে না, ভারতীয় সরকার এর সাথে যুক্ত। এটা শুধু পত্রিকার খেলা নয়, এটা সরকারেরও খেলা। তাহলে এটা পরিষ্কার হতে হবে জাতির সামনে। বিপর্যস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা কি স্বীকার করব না? সেবা প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলো, এটা কি স্বীকার করব না? স্বীকার যদি না করি তাহলে পুনর্গঠন করব কিভাবে? ঠিক তেমনি
আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর যে করুণ দশা আছে বাংলাদেশে, এটাকে পুনর্গঠন কিভাবে আমরা করব। বিচার বিভাগ ঘুষ দুর্নীতির রামরাজত্ব, বিচার বিভাগ। আমরা বিচার বিভাগকে আড়াল রেখে কথা বলি অনেক সময়। বিচার বিভাগ যে কত ভয়াবহ, বেপরোয়া, এটাকে পুনর্গঠন করতে হবে। শুধু সংবিধান না, আমাদের সমস্যা শুধু সাংবিধানিক সমস্যা নয়, আমাদের অর্জন। আমরা হেলাল ভাই যেটা বলেছেন যে আমরা দুটো অর্জন করেছি, না, আমাদের অর্জন দুর্বল, খুবই দুর্বল। এটা একটা স্লোগান হতে পারে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা অর্জন করেছি। অর্থনীতি আজকে ধ্বংস হয়ে গেছে, লুটেরা অর্থনীতি। এইরকম অবাধ লুণ্ঠন পৃথিবীর ইতিহাস পড়লে পাওয়া যাবে না। এরকম অবাধ লুণ্ঠন রাষ্ট্র জনগণকে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে কতগুলো সুবিধাবাদী চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, চৌর্যতন্ত্র প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র করে, সরকার করে। এটা পৃথিবীতে মার্কসের দুর্নীতি শুনেছি, অনেক দুর্নীতি শুনেছি, দেখেছি, পড়েছি, কিন্তু আমাদের দেশে যেটা ঘটেছে এটা তো একটা ভয়াবহ দুর্নীতি। এটাকে আড়াল করে আমরা যদি সংবিধান চিৎকার করি, গণতন্ত্র চিৎকার করি, এখনই ভোট দরকার, এখনই গণতন্ত্র দরকার, আমাদের ভোটে দাঁড়াতে হবে, আবার নতুন সরকার গঠন করতে হবে, আরেকটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এটাই যদি স্লোগান হয়, এই স্লোগানের পক্ষে তো আমি থাকতে পারবো না। অর্থনীতি আজকে ধ্বংস হয়ে গেছে, শেষ পর্যায়ে আসছে অর্থনীতি। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। আগামী দিন দেশ চালানোর জন্য ভালো সেনা অফিসার বের করার পথও আটকা পড়ে গেছে। ভালো বিচারক বের করা যাবে না, ভালো প্রশাসক বের করা যাবে না, পলিটিশিয়ান তো দূরে থাকে। পলিটিশিয়ানদের সম্পর্কিত প্রচার আছে যে গণ্ডমূর্খরা রাজনীতি করে। আমরা গণ্ডমূর্খ, আমরা রাজনীতি করি, আমরা চোর, আমরা রাজনীতি করি। এখন আবার দেবপ্রিয় বাবু, আপনার এখানে দেবপ্রিয় বাবু যেটা দেখাই দিলেন যে আমলাতন্ত্র হলো সবচেয়ে বড় চোর। চুরির কম্পিটিশনে পলিটিশিয়ানরা সেকেন্ড হয়েছে। তো এখন এই চুরির উপরে কথা বলবেন না, চুরি চামারির উপরে কথা বলবেন না, কোনো কিছুর উপরে কথা বলবেন না, আমাদের অর্জন নিয়ে কথা বলবো। শুধু অর্জন নিয়ে কথা বললে তো অর্জন হলো না। আর সেলিম ভাই আশাবাদী, আমিও আশাবাদী। আমরা একসময় একই স্কুলের ছাত্র ছিলাম। তো আশা না থাকলে, স্বপ্ন না থাকলে বাঁচা যায় না। বেঁচে আছি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। জি, জেনারেল। জি, ধন্যবাদ মুজাহিদ সাহেব। উনি তো অনেক উচ্চ মার্গের সামগ্রিক বিষয়টা নিয়ে কথা বলেছেন, যেহেতু সেখানে আর আমি যাচ্ছি না, যেহেতু বলেই ফেলেছেন, এবং আই থিঙ্ক হি ইজ ক্লিয়ার। আলমগীর ভাই তো কিছু স্পেসিফিক ভুয়া মুক্তিযোদ্ধা, সীমান্তে যুদ্ধ উত্তেজনা, ভারতীয় অপপ্রচার, তারপরে লুট পাচার ইত্যাদি নিয়ে কথা বলেছেন, উইচার আমাদের হৃদয়ের কথা, মনের কথা, সকলেরই তাই। এখন প্রশ্নটা হলো যে এই যে সামাজিক, আপনি এগুলোর বিরুদ্ধে অস্ত্র ধরবেন, আপনি এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করবেন। আপনাকে সেইভাবে দেখেছি, সেইভাবে জানি আপনার সম্পর্কে। অবশ্যই আপনার সাহস, আপনার সততা, আপনার দেশপ্রেম, সেই সংগ্রামের কথাই বলছি। যে এই যে কথাগুলো বললেন, এটা তো একটা চলমান বিষয়। এটা তো আজকের কথা না, এটা তো বছরের পর বছর বা শত বছর ধরেও এই পয়েন্টগুলো কিন্তু সব দেশেই আছে এবং সবখানেই আছে, আমাদের দেশেও আছে। আমাদের চেষ্টাটা হলো মুক্তিযুদ্ধের চেতনায় এই জিনিসগুলোকে না করতে দেওয়া। এটি হলো আমাদের সংগ্রাম হওয়া উচিত। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম তখন একটা উদ্দীপনা ছিল। তখন আমরা ভেবেছিলাম যে দেশ স্বাধীন হলে একটি সোনার দেশ হবে, একটি ইউটোপিয়ান দেশ হবে, এবং সেখানে আমরা সকলেই সব কিছু পাব, এবং সেই অনুভূতিটি তখন আমাদের মধ্যে ছিল। পরে আমরা অনেক পোড় খেয়েছি, বুঝতে পেরেছি যে এটি সম্ভব নয়, এটিকে আমাদেরকে পার্শিয়ালি পেতে হবে এবং এটিকে ধীরে ধীরে অ্যাচিভ করতে হবে। সেই ধীরে ধীরে অ্যাচিভমেন্ট করার জন্য তো 50 বছর পারি হয়ে গেছে। তার প্রথম 30 বছর আমরা এগোতে পারিনি, ইট ইজ এ ফ্যাক্ট। এটা তো আমরা হিসাব নিলেই বুঝতে পারবো। পরবর্তী 25 বছর আমরা উত্থান করতে পেরেছি, ইট ইজ এ ফ্যাক্ট। এবং এই উত্থানটা, আমি তো বলছি যে হয়তো জাতীয়তাবাদের জায়গায় 90%, গণতন্ত্রের জায়গায় 10% বা 2%, আর ধর্মনিরপেক্ষায় আমি বলেছি অ্যাবাউট 60%,
আর সুষম বন্টনে অ্যাবাউট 50%। বিশ্বের কোনো দেশ কোনোদিন সমতা আনতে পারে নাই, আমরাও পারবো না, কিন্তু চেষ্টা অব্যাহত থাকবে। এখন আমরা চিন্তা করছি যে এই সব কিছুকে যদি আমরা একসাথে ধরি, তাহলে কি করলে আমরা দ্বিতীয় যে মিলেনিয়াম জাম্পটি দিতে পারবো, যেটি মুজাহিদ ভাই বলেছেন যে হঠাৎ করে একটা আমাদের উন্নতি যেতে পারবো। আমরা তো সব দেখে এসেছি, তো আমরা সব দলকে দেখেছি, সব মতকে দেখেছি, সব মানুষকে দেখেছি, মার্শাল ল দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা তো দেখি নাই তা নয়। তো এখন আমরা কি চাই? এটি হওয়া উচিত আজকে আমরা 16ই ডিসেম্বরে, আজকে 54 বছরের পর এটি হওয়া উচিত আমাদের, যে আর আমরা এগুলো দেখতে চাই না। তাহলে নেক্সট জিনিসটা কি হবে? মানুষ অনেক সময় কথা বলে যে আমাদের ভালো মানুষ হতে হবে। আমি মনে করি না পৃথিবীতে ভালো মানুষ কেউ হতে পারে। ভালো মানুষকে বাধ্য করে তার নিজের তৈরি আইনের দ্বারা নিজেকে সংযত করতে বাধ্য করার কারণে সে ভালো মানুষ হয়। এবং সেটির একটি মাত্র রাস্তা হলো এই শত বৎসরের, হাজার বৎসরের ট্রেডিশনে আমরা এই রাজতন্ত্র থেকে, ইম্পেরিয়ালিস্ট থেকে গণতন্ত্রে পৌঁছাতে পারলে। তাহলে গণতন্ত্র যদি সঠিক থাকে, তাহলে অন্য যে কথাগুলো বললেন, এই যে ভুয়া মুক্তিযোদ্ধাও তৈরি হবে না, ভারতীয় আগ্রাসনও থাকবে না, আমাদের লুটপাটও হবে না। কেন? যে যারা সরকারে থাকবে তারা জানবে তারা জবাবদিহি দিতে হবে 5 বছর পর। 5 বছর পরে সে নির্বাচনটি করবে, সে নির্বাচনটি সে নির্বাচনের মতো করে করবে, আমেরিকার সুইং ভোটের মতো করবে। আগের দিন পর্যন্ত জানতে পারবে না কে পাওয়ারে কালকে আসবে। তাহলে এই যে রাজনীতিবিদরা যারা আমাদেরকে লিড করবে, তারা তাদের যে কর্মীরা, তারাও অন্য একটি ডিফারেন্ট ধরনের প্রচারে নামবে। এই রাত্রিবেলায় লাঠি আর রামদা নিয়ে না, তারা নামবে কাগজ নিয়ে, মানুষের পায়ে ধরবে, ভিক্ষা চাইবে, ভোট, আনন্দের সঙ্গে কথা বলবে। 100টি মোটরসাইকেল নিয়ে ভয় দেখিয়ে প্রচার করবে না, তারা সুন্দরভাবে যে ভদ্রলোকের মতো চাইবে। আর বাংলাদেশের রাজনীতি থেকে 3টি কথাকে বাদ দিতে হবে। একটি হলো মানুষকে অবাঞ্ছিত ঘোষণা করা, আরেকটি হলো রাজপথ দখল করে রাখা, আরেকটি হলো রাত্রিবেলায় ভয় দেখানো, আরেকটি হলো পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া। এই 4টি জিনিস যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে, লেভেল প্লেয়িং ফিল্ড হবে, এবং ভদ্রলোকেরা নির্বাচনে আসবে। মুজাহিদ ভাইয়ের মতো তারা এমপি হবে। উনি এমপি হতে পারছি কিনা আমি জানি না। সো এনারা আসতে পারছেন না। কেন পারছেন না? কারণ ওই ভদ্র পরিবেশটি নাই বলে। এই 4টি জিনিস যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের 16ই ডিসেম্বর সাকসেসফুল হবে, এবং ভবিষ্যতে এই সরকার সেই শক্তি নিয়ে, সাহস নিয়ে, সেনাবাহিনীর সাহায্য নিয়ে তারা এটি করতে পারবে। এবং আমরা যেন নির্বাচনে যেতে পারি কোনো গোষ্ঠীকে বাদ না দিয়ে, সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে নির্বাচন করে আমরা যেন পৃথিবীর মুখে বলতে পারি যে আমরা নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছি, তারা একটি ভাইব্রেন্ট পার্লামেন্ট গঠন করেছে, সেখানে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, সেখানেই হচ্ছে। রাস্তায় দখল করার শব্দটি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিতে হবে, তাহলে আমরা সাকসেসফুল হব। আমরা একেবারে শেষের দিকে জাস্ট 1 মিনিট করে যদি আপনারা কিছু যোগ করতে চান, মিস্টার মুজাহিদ হোসেন সেলিম। আমার মনে হয় একটা বড় সমস্যা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের যে ধারণা, সেটা প্রধানত আওয়ামী ন্যারেটিভের মাধ্যমে কিন্তু মানুষ সেটা দেখেছে, এবং সেটা খুব প্রীতিকর না মানুষের কাছে। যার ফলে দেখেন ছবি নামিয়ে ফেলা হলো, কিন্তু আসলে কিন্তু সমাধান একটা ছবি নামানো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই কারণেই যে একজন নেতাকেই একক এবং একমাত্র নেতা হিসেবে যখন তুলে ধরা হয়, এবং এটা যখন লিমিট ছাড়িয়ে যায়, তখন এটা কিন্তু মানুষের বিরক্তির কারণ হয়। একটা ছবি নামানোর দরকার কি? সেখানে আরও 10টা ছবি লাগাও। মৌলানা ভাসানীর ছবি, শেরে বাংলার ছবি, সারওয়ারদের ছবি, মণি সিংয়ের ছবি, কর্নেল তাহেরের ছবি, ইত্যাদি ইত্যাদি, আমি নাম সব বলছি না আর কি, যাদের সম্মিলিত প্রয়াসে এই মুক্তিযুদ্ধটা হয়েছে। আর মুক্তিযুদ্ধ হলো, আমি আবার বলছি, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, ধন্যবাদ, যেটার ভিত্তিতে। লাস্ট আমি খালি বলতে চাই যে উন্নয়ন আগে আর গণতন্ত্র পরে, এইটা যে কার্যকর নয় সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং উন্নয়নের প্রসব বেদনা বলে মানুষকে যখন নিচে রাখা হয়, ক্ষুধার্ত রাখা হয়, সেই ক্ষুধার্ত মানুষ
রাজপথে নামবে না, এইটা কিন্তু আমরা আশা করতে পারি। মিস্টার আলমগীর কবির, জাস্ট 1 মিনিট সময়। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে। কারণ দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, যে কামার কুমার, যাদের সন্তানেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের চোখে মুখে একটা স্বপ্ন ছিল যে শোষণ বঞ্চনামুক্ত একটা রাষ্ট্র পাবে তারা। এই স্বপ্ন তাদের মধ্যে ছিল। সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়নি, বরং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা লুটেরা তন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, যে ওরা লুট করেছে, এরপরে আমরা ক্ষমতায় আসবো, আমরা আবার লুট করব, ওরা পেয়েছে, আমরা আবার পাবো। এটা কোনো পথ নয়। এই পথ থেকে মুক্ত করতে হলে আমাদের এই ঘুষ, দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আগে বৈষম্য শব্দ ছিল, শোষণ ছিল শব্দ, এখন চুরি, চামারি, ঘুষ, দুর্নীতি। আর এরা এত নির্লজ্জ যে এদের লজ্জা শরম নাই। এরা এগুলোকে গালি দিলে গালিকে গালি মনে করে না, যারা ঘুষখোর। সেই জন্য এদের বিরুদ্ধেই হচ্ছে এখন প্রধান সংগ্রাম। এখন স্বাধীনতার স্পিরিটটা হচ্ছে ঘুষ, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে এই জাতিকে অগ্রসর হতে হবে এবং একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এবং সেই স্পিরিটটা হচ্ছে আমাদের সন্তানেরা আমাদের দেখিয়ে দিয়েছে। আলমগীর ভাই, আপনি বলেছেন যে কথাটি ঘুষ, দুর্নীতি ইত্যাদিকে নির্মূল করতে হবে। নির্মূল কিভাবে করতে হবে সেটা তো বলছেন না, আমি সেই কথাটি বলছি। নির্মূল করা একটা ব্যক্তিগতভাবে কোনো প্রধানমন্ত্রী করে দিতে পারবে না, কোনো মানুষই করে দিতে পারবে না। এটিকে সামগ্রিক একটি সিস্টেমের মাধ্যমে নির্মূল করতে হবে। সেটির একটি রাস্তা, আমাদেরকে গণতান্ত্রিক যে সমস্ত বিশ্বের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। আমাদেরকে ইনক্লুসিভ গণতন্ত্রে আসতে হবে এবং ভারসাম্য পার্লামেন্ট হতে হবে। সরকারেরকে তাকে নামানোর ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে নির্বাচনের মাধ্যমে। তাহলে ঘুষ, দুর্নীতি এবং অন্যান্য যা কিছু আছে ন্যাচারালভাবে একটা বিবর্তনের মাধ্যমে এটি শেষ হয়ে যাবে। এটি আমি মনে করি। কেউ এটি করে দিতে পারবে না, কেউ কোনোদিন পারেনি। জুলিয়াস সিজার পারেনি, আমরাও পারবো না। কিন্তু ওই সিস্টেম যদি ঠিক হয় তাহলে আমরা পারবো, আমি নিশ্চিত করে বলতে পারি। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আলমগীর কবির, মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান এবং মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদেরকে আজকে এই বিজয় দিবসে। দর্শক, বিজয় দিবসের তৃতীয় মাত্রায় কথা হচ্ছিল বিজয় নিয়ে এবং আলোচনায় অংশ নিয়েছিলেন 3 জন মুক্তিযোদ্ধা। সব কথার এক কথা যে বাংলাদেশের গণতন্ত্র এখন প্রধান আরাধ্য বিষয় হওয়া উচিত। আমরা যদি গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র নির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলো যদি শক্তিশালী করতে পারি এবং গণতান্ত্রিক একটা ব্যবস্থা, বিধি ব্যবস্থা যদি সমাজে প্রবর্তন করতে পারি, আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সিংহভাগই আমরা অ্যাচিভ করতে পারবো। এবং আজকের এই দিনে যারা আমাদের এই দেশটি অর্জনে ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন এবং যারা এখনও বেঁচে আছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, নানাভাবে মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বা কর্মী সমর্থক হিসেবে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।